দর্শন বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতীকী যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমি যৌক্তিক সমমানতা নিয়ে আলোচনা করব। যৌক্তিক সমমানতা কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখানোর চেষ্টা করব। পূর্ববর্তী ক্লাসে আমি সমমানিক বচন নিয়ে আলোচনা করেছিলাম, যখন সত্য সারণী পড়িয়েছিলাম। সেই সমমানতারই একটা অংশ যৌক্তিক সমমানতা। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়গুলো খেয়াল করে দেখবে, না হয় তোমাদের জটিল মনে হবে। আমরা দেখেছি যে আমরা এ পর্যন্ত যতগুলো ম্যাথ আমরা করেছি প্রতীকী যুক্তিবিদ্যায়, যতগুলো অঙ্ক পেয়েছি সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের সারণী ভিত্তিক। অর্থাৎ সারণী আমরা সবগুলোতেই তৈরি করেছি, কিন্তু নির্ভর করছে সারণীটার নিচের লেখাটার উপর। আমি কি নির্ণয় করতে যাচ্ছি? প্রথমে আমরা সারণী তৈরি করেছিলাম যে শত সত্য, শত মিথ্যা, অনির্দিষ্ট মান কি সেগুলো জানার জন্য। এরপরে আহ এখন আমরা যে সারণী তৈরি, একই রকম সারণী, কিন্তু আমরা দেখাবো যে সেখানে কোন বচনাকারটি যৌক্তিকভাবে সমমান আর কোনটি যৌক্তিকভাবে সমমান নয়। তো যৌক্তিক সমমানতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের একটা প্রশ্ন হয়তো যৌক্তিক সমমানতার উপর থেকে আসতে পারে। সেক্ষেত্রে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি উৎপলা রানী ভৌমিক, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। আজকে আলোচ্য বিষয়ের মধ্যে যা আছে আমি বলছি। প্রথমেই বচনের সমমানতা কি সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত বচনের সমমানতার বিভিন্ন দিক, কয়েকটি দিক আছে, সেই দিকগুলোর উপর আলোকপাত করব। এবং তৃতীয়ত কিভাবে যৌক্তিক সমমানতা নির্ণয় করা যায় সেই বিষয়ে আলোচনা করব। এই তিনটি বিষয়ের উপর আমাদের আলোচনা আজকে চলবে। প্রথমত আমি আলোচনা করছি যে বচনের সমমানতা কি সেটা নিয়ে। যুক্তিবিদদের মতে যখন দুটি বচন বা সূত্রের মান সমান হয় তখন তাকে বলে সমমান বচন বা সমমানিক বচন। অর্থাৎ যখন দুটি বচন একই সঙ্গে সত্য এবং মিথ্যা হয় তখন ওই দুটি বচনকে সমমান বচন বলা হয়। এবং তোমরা দেখেছো, আমি যখন সমমানিক বচন পড়িয়েছি তখন আমরা বলেছি যে পি ইকুইভ্যালেন্ট কিউ, অর্থাৎ পি এর যে মান সেটা কিউ এর মানের সমান, একই সাথে কিউ এর মান পি এর মানের সমান। এরকম যখন হয়, অর্থাৎ যখন পি সমান কিউ এবং কিউ সমান পি হয় উভয় দিক থেকে, তখন আমরা সেই বচনকে আমরা সমমানিক বচন বা সমমান বচন বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? এই যে সমমানিক বচন কখন হয়, অর্থাৎ দুটি বচন একসঙ্গে সত্য হলে, অর্থাৎ পি এর মান যদি সত্য, একই সাথে যদি কিউ এর মান সত্য হয়, তখন আমরা দেখি যে পি ইকুইভ্যালেন্ট কিউ, সেটা কি হয়, সেটাও সত্য হয়। আবার অন্যদিকে আমরা যখন দেখি পি এর মান এফ, আবার কিউ এর মানও এফ, সেক্ষেত্রেও কি হয়, পি ইকুইভ্যালেন্ট কিউ সমান সত্য হয়। এখন আমি বলছি যে সমমানতা যে শব্দটি বা কথাটি, এটা দুই অর্থে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে বস্তুগত অর্থে, আরেকটা হচ্ছে আকারগত অর্থে। বস্তুগতভাবে দুটি বচন সমমান হয় তখন যখন বচন দুটি একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে। অর্থাৎ আমরা এর আগে যেটা সমমান বচন বলেছিলাম সেটাই হচ্ছে বস্তুগত সমমান। অর্থাৎ একই সাথে সত্য বা একই সাথে মিথ্যা হলে সেটাকে আমরা কি বলি, যে সেটা হচ্ছে সমমান বচন। আমরা সত্য সারণীর মাধ্যমে আহ, এই যে বস্তুগত যে সমমানতা বা এটাকে উপাদানগত সমমানতাও বলা যায়, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমি দেখিয়েছি, দেখো এই যে এখানে পি ইকুইভ্যালেন্ট কিউ, এটা হচ্ছে বস্তুগত সমমানতার উদাহরণ। এখন দেখো এই সারণীটি
বস্তুগত সমমানতার এটা বলাই হলো। এখন এখানে দেখো পি ও কিউ তখনই সমমান হয় কখন, যখন বস্তুগতভাবে তারা উভয়ই একই সঙ্গে সত্য, আবার একই সঙ্গে কি হয়, মিথ্যা হয়। তাইলে দেখো, হ্যাঁ, একই সঙ্গে সত্য আবার একই সঙ্গে যে মিথ্যার যে বিষয়টি, সেটা দেখো এই যে এখানে পি এর মান টি, কিউ এর মানও টি, তখন পি ইকুইভ্যালেন্ট কিউ এর মান টি হয়েছে। কখন হয়েছে তাহলে, যে দুটা পি এর মান এবং কিউ এর মান যখন একই সঙ্গে সত্য, সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত কি হয়, সত্য হয়। আবার দেখো পি এর মান, এখানে একেবারে লাস্টের লাইনে পি এর মান মিথ্যা, কিউ এর মানও মিথ্যা, তখন পি ইকুইভ্যালেন্ট কিউ এর মান তখনও সত্য হয়। কিন্তু মাঝের দুটো লাইনে দেখো একই সঙ্গে একটা সত্য একটা মিথ্যা, একটা মিথ্যা একটা সত্য। তাইলে এই দুইটা লাইনে এরা দুইটা মান একই সাথে সত্যও নয়, আবার একই সাথে কি নয়, একই সাথে মিথ্যাও নয়। সেই জন্য এখানে এই দুইটা মান কি হয়েছে, মিথ্যা হয়েছে। তাইলে আমরা বলছি যে যে দুইটা মান যদি একই সাথে সত্য বা একই সাথে মিথ্যা হয়, সেক্ষেত্রেই কি হয়, সেক্ষেত্রে ওই যে বচনের যে সমমানতা, সেটা বস্তুগত সমমানতা নির্দেশ করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে যে আহ, অন্যভাবে বলা যায় যখন দুটি বচন বা বচনাকারের সমমানতা সূচক অপেক্ষকটি স্বতঃসিদ্ধ হয়, তখন সেই দুটি বচন বা বচনকারকে কি বলা হয়, আকারগত ভাবে বা যৌক্তিক ভাবে সমমানিক বচন বা বচনাকার বলা হয়। অর্থাৎ চূড়ান্ত স্তম্ভে আমার যদি সবগুলো টি আসে বা স্বতঃসিদ্ধ হয়, সবগুলো যদি স্বতঃসিদ্ধ হয়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি যে সেটা আকারগতভাবে সমমান হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি লিখেছি যে দেখো, আকারগতভাবে বা যৌক্তিকভাবে দুটি বচন সমমান হয় তখন যখন দুটি বচন ও বচনাকারে সমমানতা সূচক অপেক্ষকটি স্বতঃসিদ্ধ হয়। অর্থাৎ যখন আমার চূড়ান্ত স্তম্ভে সবগুলো টি আসবে, তখন সেটাকে আমরা স্বতঃসিদ্ধ বলি। আমরা আগে যখন পড়েছি তখন বলেছিলাম। তাহলে এখানে যখন আমাদের স্বতঃসিদ্ধ আসবে, একটা সারণীর সবগুলো যখন টি আসবে, হ্যাঁ, সেটাকে আমরা স্বতঃসিদ্ধ বলি। এবং এই যে সমমানতার ক্ষেত্রে যখন এরকম আমরা একটা স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত পাবো, সেটাকে বুঝতে হবে যে সেই সমমানতা হচ্ছে আকারগত সমমানতা বা যৌক্তিক সমমানতা। তাইলে আমরা কি পেলাম, দ্বিতীয় যে সারণী, সেখানে আমরা পেলাম যে আগেরটা পেয়েছি আমরা বস্তুগত সমমানতার দৃষ্টান্ত, সেখানে সবগুলো সত্য থাকবে না, সেখানে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা থাকবে। ঠিক আছে? সেটাকে আমরা বলবো বস্তুগত বা উপাদানগত সমমানতা। আর যখন আমরা সবগুলো টি পাবো, তখন সেটাকে আমরা বলবো যে যৌক্তিক সমমান, যৌক্তিক অর্থে সমমান বা আকারগত সমমানতার দৃষ্টান্ত। ঠিক আছে? তো আমি এখানে দেখো পি ইকুইভ্যালেন্ট ডাবল নেগেশন পি, তোমাদেরকে এগুলো অনেকবার শিখিয়েছি। হ্যাঁ, এখানে এক সারণীতে একটা সংখ্যা আছে, সেজন্য আমি আমি দুইটা সারি করেছি। তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে আগেরটাতে চারটা সারি, এখানে দুইটা কেন, এখানে মান একটা আছে, সেজন্য এখানে দুইটার বেশি সারিতে হওয়ার কথা না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যে সারণী, এটা হচ্ছে যৌক্তিক সমমানতার একটা দৃষ্টান্ত। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দুটা আম, দৃষ্টান্ত দিয়েছি এবং সেখানে আমি লিখেছি যে নিম্নের বচনাকারগুলো যৌক্তিক অর্থে সমমান কিনা তা সত্য সারণীর সাহায্যে দেখাও। তাহলে দেখো, আমরা সত্য সারণীর সাহায্যে এর আগে অন্য কিছু করেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি সত্য সারণী আগে বানাবো, বানিয়ে আমি দেখাবো যে এটা যৌক্তিক অর্থে সমমান কিনা। তাহলে প্রথমটা দেখো, পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্ট নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ, এটার সত্য সারণী আমরা বানাচ্ছি। এই যে দেখো, সত্য সারণী, আমরা একটা সত্য সারণী তৈরি করেছি। তাহলে দেখো, এখনো আমার এখানে কি কি আছে, আমার এখানে পি আর কিউ আছে। তাহলে আমি আমি দেখলাম যে আমার দুইটা সংখ্যা আছে, দুইটা বচন আছে, সেজন্য আমার চারটা সারি, চারটা সারি আমরা করে ফেললাম। এখন দেখো, এখান থেকে দেখে দেখে আমি করেছি, পি এর জন্য একটা ঘর, কিউ এর জন্য একটা ঘর, নেগেশন পি এর জন্য একটা ঘর, নেগেশন কিউ এর জন্য একটা ঘর,
তারপরে আছে পি ইমপ্লাইজ কিউর জন্য একটা ঘর, এরপরে আলাদাভাবে নেগেশন পি নেগেশন ইমপ্লাইজ নেগেশন কিউর জন্য একটা ঘর, এবং সর্বশেষে আমরা ওই পুরো লাইনটা লিখেছি যে পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্ট নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ। ঠিক আছে, তাইলে আমার এইভাবে আমরা সারণীটা কি করে ফেললাম, রেডি করে ফেললাম। এখন আমরা যেটা দেখার বিষয়, এই সারণী তো আমরা আগেও তৈরি করেছি, তাইলে এখানে আমাদের কি দেখতে হচ্ছে, এখানে আমরা দেখছি যে যে এটা কি, এটা আমরা দেখছি যে এখানে মান টি আছে, দুইটা টি মান আছে, দুইটা এফ মান আছে। তাইলে এটা আমরা দেখেই বুঝে ফেলতে পারলাম যে যেটা শতসত্য নয়। যেহেতু এটা শতসত্য নয়, হ্যাঁ, তাইলে আমরা বুঝতে পারছি যে যে এটা যৌক্তিক অর্থে সমমান নয়। এটাকে আমরাও কি বলতে পারি, আকারগত সমমান, বা সরি, এটাকে আমরা বস্তুগত সমমান বলতে পারি। এটাকে আমরা আকারগত বা যৌক্তিক সমমান বলতে পারি না। তাহলে আমরা একটা দৃষ্টান্ত পেলাম, তাহলে আমরা এখানে লিখব যে এটা এটা কি, এটা যৌক্তিক অর্থে সমমান নয়। হ্যাঁ, আমি লিখেছি দেখো, সুতরাং বচনাকারটি যৌক্তিক অর্থে কি নয়, সমমান নয়। কারণ আমরা এই যে সিদ্ধান্ত দেখেই বুঝে ফেলছি যে যে যদি সবগুলো টি থাকতো তাইলে সেটাকে আমরা যৌক্তিক অর্থে সমমান বলতে পারতাম, কিন্তু যেহেতু সবগুলো টি নাই, সেহেতু আমরা এটাকে যৌক্তিক অর্থে সমমান বলতে পারছি না। এটাকে আমরা কি বলছি, তাহলে তোমাদের নিচে এইভাবে লিখতে হবে যে বচনাকারটি যৌক্তিক অর্থে সমমান নয়। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে দৃষ্টান্তটি, সেই দৃষ্টান্তটির আমরা যৌক্তিক সমমানতা নির্ণয় করব। আগে তো আমাদের সারণী বের করতে হবে, সারণী রেডি করতে হবে। সারণী দেখে পুরো সারণীটি যখন হয়ে যাবে, তখন আমরা সিদ্ধান্তটা দেখলে আমরা বুঝতে পারবো সেটা কি যৌক্তিক অর্থে সমমান নাকি যৌক্তিক অর্থে সমমান নয়। তাহলে এখানে দেখো সংখ্যা আছে আমার পি কিউ আর, তিনটা সংখ্যা। তাহলে আমার কত হবে, 2⁻³ যদি হয়, তাহলে আমার সারির সংখ্যা হবে 8টা। হ্যাঁ, তাহলে পি এর জন্য একটা ঘর করব, কলাম সারি 8টা হবে, সেটা তো বুঝে গেছি। এখন কলাম কি কি হবে, পি এর জন্য একটা কলাম, কিউ এর জন্য একটা কলাম, আর এর জন্য একটা কলাম প্রথমে, তারপর ফার্স্ট ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলোর জন্য কলাম, কিউ ভ্যাল আর এর জন্য একটা কলাম, পি ডট কিউ এর জন্য একটা কলাম, এবং পি ডট আর এর জন্য একটা কলাম। এরপরে কি হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা আছে, পি ডট কিউ ভ্যাল আর এর জন্য একটা কলাম, এবং এদিকে পি ডট কিউ ভ্যাল পি ডট আর এটার জন্য আরেকটা কলাম, এবং সর্বশেষে পুরোটা দিয়ে একটা কলাম। ঠিক আছে, এগুলো তো তোমরা সাজানো অনেক আগেই শিখেছো, তারপর আমি যারা প্রথম থেকে ক্লাস করো নাই তাদের সুবিধার্থে বলছি এইভাবে সারণী রেডি করতে হয়। দেখো আমরা সারণী রেডি করে ফেলেছি। এই যে আমি দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের গুলো করেছি, তারপর এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের গুলো আলাদা আলাদা ভাবে করে যোগ করে তারপর আমরা সারণীটা রেডি করেছি। এখন দেখো সারণী আমরা প্রত্যেকটা সারণীতেও আমাদের একই রকম সারণী তো আমরা এভাবেই রেডি করি, ঠিক না? কিন্তু দেখো এটার সিদ্ধান্ত দেখে আমি বুঝে ফেলতে পারছি যে আমার এখানে সবগুলো টি, টি ব্যতীত আমার কোনো মান নাই, তার মানে এটা একটা শতসত্য বচনাকার। আমরা জানি কোনো বচনাকার যদি শতসত্য হয় এবং সেটা যদি কি হয়, সমমানতার আহ সারণী হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই যে বচনাকারটি, হ্যাঁ, এই যে এটা এটা পুরা একটা বচনাকার। তাহলে এই বচনাকারটা আমরা দেখতেছি মাঝখানে ইকুইভ্যালেন্ট সাইন আছে, অর্থাৎ সমমানিক বচন, এবং আমরা যেহেতু সিদ্ধান্তে সবগুলো টি পেয়েছি, সেহেতু আমরা বলছি যে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে, হ্যাঁ, যৌক্তিক সমমানতার একটা দৃষ্টান্ত। সুতরাং আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে সুতরাং নির্ণেয় বচনাকারটি হচ্ছে যৌক্তিক অর্থে সমমান। ঠিক আছে, তাহলে আমরা দুইটা দৃষ্টান্ত দেখিয়েছি, যে প্রথমে আমি দুইটা তালিকা দিয়েছি, সেখানে একটা বস্তুগত অর্থে সমমান সেটা দেখিয়েছি। দ্বিতীয় সারণীতে আমরা যে যৌক্তিক অর্থে সমমান সেটা দেখিয়েছি। তারপরে আমি আবার আরো দুটো দৃষ্টান্ত নিয়েছি, সেই দৃষ্টান্তেও আমি প্রথমটা দেখিয়েছি যৌক্তিক অর্থে সমমান নয়, এবং দ্বিতীয়টি আমি দেখিয়েছি যে যৌক্তিক অর্থে সমমান। তাহলে এরকম তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে নিচের বচনাকারগুলো যৌক্তিক অর্থে সমমান কিনা সেটা নির্ণয় করো। আশা করি তোমরা আহ একটু আরেকটু বারে বারে দেখবে, স্লাইডগুলো যত বারবার দেখবে তত তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকার কথা না। হ্যাঁ, তোমরা আয়ত্ত করতে পারবে। আমার তো মনে হচ্ছে যে শ্রেণীকক্ষে আমরা যে ক্লাস করেছি তার চেয়েও এখানে সহজভাবে বোঝা সম্ভব, কারণ
ক্লাসে তো আমরা একবার বলে ফেলেছি, সেই কথা আর শোনার দেখার সুযোগ নাই। ঠিক আছে? অবশ্য আমি বারে বারেই ক্লাসে বলি আগের ক্লাসের কথাগুলো, কিন্তু এইখানে তো তোমরা যতবার ইচ্ছে ততবার দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবং তোমরা কিভাবে হলো না হলো আর কিছু যদি অজানা থাকে সেটা তোমরা জেনে নিবে। তোমরা অন্যদের সাথে পরস্পর যারা একটু ভালো পারে, আমি ক্লাসেও বলতাম যারা ভালো পারে তাদের একটু হেল্প নিবে। আর যদি তোমরা না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করবে। এরপরে কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তোমরা থার্ড ইয়ারে অনেক স্টুডেন্ট আছো, কিন্তু সবাই তোমরা সিন করো না, কমেন্ট লিখো না। তোমরা যারা কমেন্ট লিখছো না, নাম রোল লিখে কমেন্টে যারা যাচ্ছ না, তাদের কিন্তু কি হবে, তাদের এই পার্সেন্টেজ গুলো কাউন্ট হবে না, পরে এসে হাউকাউ করলেও আর কোনো কাজ হবে না। ঠিক আছে? তো আমরা এই জন্য বারবার বলছি তোমার নাম লিখে রোল লিখে কমেন্টে গিয়ে তোমরা এটা লিখে দাও, তাইলে তোমাদের পার্সেন্টেজ গুলো কাউন্ট হবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যতটুকু সম্ভব বাড়িতে থাকো। হ্যাঁ, এই প্রত্যাশা রেখে, ভালো থাকার সবার জন্য প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। ওকে।